দর্শক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং পূর্বাঞ্চলের ৩০০ ফিটের মঞ্চস্থলে আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালেক আছেন। সেই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, এই সময় এসে কি দেখছেন? মঞ্চ প্রস্তুতির খবরাখবর, সংবর্ধনার যে আয়োজন, সেটি নিয়ে আসলে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নেতাকর্মীরা আছেন তারা কি বলছেন? তৈরির কাজ বলতে গেলে একেবারে শেষ, এখন সাজসজ্জার কাজটা বাকি রয়েছে। মঞ্চের কথা এর আগেও আমরা জানিয়েছি, এবার একটু ভিন্ন বিষয় জানাতে চাই। এই যে পেছনে একটু দেখাই, এখান থেকে যেই বাঁশের ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেড পর্যন্ত নেতা কর্মী সমর্থক যারা তারা থাকতে পারবেন। এই পুরো জায়গাটা খালি থাকবে। এখানে এই জায়গাতে আরও একটা ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড পর্যন্ত মানুষ আসতে পারবেন না, তাদের আসা নিষেধ। তারা শুধু দূর থেকে দেখতে পাবেন নিরাপত্তার স্বার্থে। এখানে আরও একটা পুরো রাস্তার এই যে ফুটপাথ ধরে একটা ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেডের পেছনে থাকতে হবে এবং পুরো রাস্তা জুড়ে এই ৩০০ ফিটের যে পুরো রাস্তা জুড়ে সাধারণ সমর্থক, নেতা কর্মী, ভক্ত যারা রয়েছেন তারা দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের বরপুত্র তারেক রহমানকে দেখতে এখানে আসবেন। মঞ্চ প্রস্তুতির কাজ বলতে গেলে শেষ, এখন শুধু সাজসজ্জার কাজটা বাকি রয়েছে। অর্ধ কোটিরও বেশি জনসমাগম এখানে হবে বলে আশা প্রকাশ করেছেন অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে নিরাপত্তা থাকবে ২ স্তরের। যেখানে সরকার থেকে আলাদা নিরাপত্তা দেওয়া হবে, সেখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা থাকবে এবং সরকারের পাশাপাশি দল থেকে, সিএসএফ থেকে আলাদা ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। নিরাপত্তায় কোনো কমতি থাকবে না। সরকারেরও প্রচন্ড আন্তরিকতার প্রশংসা করেছেন রুহুল কবির রিজভী। সকালে ১২টার কিছু আগে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এই মঞ্চে আসবেন সংবর্ধনা অনুষ্ঠানে। তার সমর্থকদের কাছে, দলের নেতাকর্মীদের সাথে দেখা করতে আসবেন, কথা বলতে আসবেন, তার কথা, তার অনুভূতির কথা এখানে জানাতে আসবেন। এখানে ছোট্ট সংবর্ধনা শেষে তিনি চলে যাবেন এভার কেয়ারে মায়ের কাছে। সেখানে তিনি মায়ের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর নেবেন। খোঁজখবর নেওয়ার পর তিনি সাধারণ যে সকল কাজকর্ম রয়েছেন এবং তিনি বাসা যাবেন, অন্যান্য যে সকল কাজকর্ম রয়েছে সেই কাজকর্মে তিনি মনোনিবেশ করবেন। একজনের কাছে ছোট করে একটু জানতে চাই, এই যে আপনি এখানে এসেছেন, কোত্থেকে এসেছেন এবং ২৫ তারিখ নিয়ে আপনার আসলে পরিকল্পনা কেমন? ধন্যবাদ আপনি এবং আপনার চ্যানেলকে। আপনি জানেন আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দায়িত্বে রয়েছে। আমার পাশে মুরাদ কাজী, সে এই ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক। আপনি জানেন দীর্ঘ ১৮, ১৯, ২০ বছর পর আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আগামী ২৫শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। সে বাংলাদেশে আসা উপলক্ষে যে স্রোত নেমেছে, যে সারা দেশে যে আনন্দ উল্লাস, ইনশাল্লাহ আপনার টিভির চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, তারেক রহমান এই দেশকে যদি শাসন করার সুযোগ দেয়, পরিচালনা করার সুযোগ দেয়, জনগণ ধানের শীষে ভোট দিয়ে, ইনশাল্লাহ দেশের সমস্ত ক্ষেত্রে, শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিকাজ, সমস্ত সেক্টরে, রাজনীতি, জনতার মধ্যে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। কারণ তারেক রহমান তরুণ প্রজন্মের আইকন। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র আস্থার জায়গা, যেটি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তার রক্ত তার শরীরে রয়েছে। তার মা এই দেশ পরিচালনা করেছে। সে একটি রাজনৈতিক পরিবারের সন্তান, সে একজন রাজনীতিবিদ। ইনশাল্লাহ তার দীর্ঘদিনের এই রাজনৈতিক অভিজ্ঞতাকে দিয়ে, তার মা বাবার দোয়া নিয়ে ইনশাল্লাহ এই দেশ এবং জাতির পরিবর্তন আনবে বলে আমি দীর্ঘ বিশ্বাস করি। গণতন্ত্রের একটা সূচনা হবে বলে আপনি মনে করছেন? আমরা শুনছিলাম ভক্ত সমর্থক বা কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে মঞ্চ প্রস্তুত রয়েছে, সাজসজ্জা কাজ বাকি রয়েছে। ২৫ তারিখে বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এটা আলোকিত করে রাখার পরিকল্পনা এর মধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তানিয়া, ধন্যবাদ ফরাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে যদি খবর আপনার হাতে এসে পৌঁছায়, সেই খবর জানবো। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালেক এতক্ষণ ছিলেন আমাদের সাথে। প্রায় ১.৫ যুগের নির্বাসন জীবন শেষে ২৫শে ডিসেম্বর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা বলছেন, এটি শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এর সাথে জড়িয়ে আছে রাজনীতির ভবিষ্যৎ। তিনি ফিরলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের শুরু হবে বলে জানান নেতাকর্মীরা। তবে লন্ডন থাকা অবস্থায় প্রবাসীদের তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছিলেন তা না পাওয়ার আক্ষেপও থাকবে তাদের। বিস্তারিত আরিফ মাহফুজের প্রতিবেদনে। টানপোড়েনের মাঝে ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আর দেশে ফেরা হয়নি। নির্বাসনে থেকেই চালিয়েছেন দলের কার্যক্রম। লন্ডনে প্রায় শতাধিক রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসন জীবন শেষে ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু তার বিদায়ে আবেগে ভাসছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেতা চলে যাবেন, তাই
আবেগ, অনুভূতি আর স্মৃতির কথা তুলে ধরেন দলের নেতাকর্মীরা। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এটা আমাদের জন্য অনেকটা বেদনাদায়ক, কষ্টও লাগে, আবার আনন্দিত। ডাইরেক্ট এই জায়গাটা থেকে আমরা বলতে চাচ্ছি যে আমরা নেতার জন্য সুস্থ দীর্ঘায়ু কামনা করছি, এই কারণে যেন উনি দেশে গিয়ে দেশমাতৃক উদ্ধারের ক্ষেত্রে, জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন গতি আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা। আমরা প্রত্যাশা করি উনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশ বিনির্মাণে উনার ভূমিকা রাখবেন। আমাদের বিশ্বাস উনি যাওয়ার পরে বাংলাদেশ পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। যাতে আমাদের নেতা সহি সালামতে বাংলাদেশে পৌঁছতে পারেন, পৌঁছে গিয়ে দেশ এবং জাতির সেবা করতে পারেন। আমরা মনে করি তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অবস্থার পরিবর্তন হবে। এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক একটি পরিবর্তন আসবে, সূচনা হবে রাজনীতির নতুন অধ্যায়। দেশের কল্যাণে উনি গিয়ে গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে পারেন। কিরকম সেবা দেওয়া যায়, সবাইকে সুসংগতি করে প্রবাসে যারা আছে তাদের গাইডলাইন দিতেন, তার গাইডলাইনেই আমরা আসলাম। আর যে গাইডলাইন দিছে আর কোনো পৃথিবীর কোন লিডার এখন প্রবাস থেকে দিতে পারবে না। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি আনন্দ, একটি প্রতীক্ষা। তিনি দেশে ফিরে দেশের মানুষকে নেতৃত্ব দেবেন, ধরবেন গণতন্ত্রের হাল। যেমন চ্যালেঞ্জই থাকুক, তাকে ঘিরে নতুন রাজনীতির পথে হাঁটার জন্য প্রস্তুত দলীয় নেতাকর্মীরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। ইসলামপন্থী দল জামিয়াতে ওলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে তাদের নেতাকর্মীরা খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের জন্য কাজ করবেন। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সরকারকে আরও কার্যকরী ভূমিকা নিতে হবে। এদিকে আসন ছাড় দেয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানায় জমিয়তে ওলামায়ে ইসলাম। মাহিলা ইসলামের প্রতিবেদন। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী ইসলামপন্থী দলগুলো এবার নিজেরাই একজোট হয়ে ভোটে লড়ার ঘোষণা দিয়েছে। রাজনীতির মাঠে ইসলাম মনোভাবাপন্নদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখতে চায় বিএনপি। এবার পুরনো দল জমিয়ত উলামায়ে ইসলামের সাথে আসন সমঝোতার ঘোষণা দিয়েছে দলটি। এর জন্য ৪টি আসনে খেজুর গাছ প্রতীকের বিপরীতে না লড়ার সিদ্ধান্ত বিএনপির। যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনগুলোর জমিয়তকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই সমঝোতা করতে পেরে বেশ খুশি জমিয়তের নেতারা। জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন, যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল, শহীদ জিয়াউর রহমানের আপনার দল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। সমঝোতা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, আসনগুলোতে কেউ বিদ্রোহী হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, এখনো দেশে নির্বাচনের পরিবেশ আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরো বেশি দেবেন এবং আরো ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। এদিকে যুগপৎ আন্দোলন ও শরিক দলগুলোর সাথে আর কোন কোন আসনে সমঝোতা হবে তা শিগগিরই জানানো হবে বলেও ঘোষণা দেন মির্জা ফখরুল। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করে এই উদ্বেগ জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে প্রণয় ভার্মার সাক্ষাতের সময়সীমা ছিল 5 মিনিট। নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়েও নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। মঙ্গলবার সকাল 9:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এর আগে গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের ঘটনা ঘটল। আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। দর্শক, এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রাখছেন, আমরা যুক্ত হচ্ছে সেখানে। কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে, কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। এখানে একজন যে প্রস্তাব করেছে, প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি, প্লিজ গিভ পাবলিসিটি। আপনারা কেন দিবেন না? আপনার অফিসে এত লোক আছে, সবাই তো সারা রাত্রে বসে ফেসবুক ঘাটাঘাটি করে। ও আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলে দেন না যে ভাই এইটা দিয়ে দাও। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালায় আজকাল। সুতরাং দিতে তো অসুবিধা নেই, সুতরাং আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড, তাইলে আমরা ওইটা অফসেট হয়ে যাবে। আমরা এখন দেখছি পোস্টারে চেয়ে গেছে, ব্যানারে চেয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, এইটা আমরা দেখছি না। 2 নম্বর হচ্ছে ভাই, কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয়, এজেন্ট রিটার্নিং অফিসার করতে হয়। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ কমপ্লেন লজিং সেন্টার, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কমপ্লেন রিড্রেস সিস্টেম, কমপ্লেন রিড্রেসাল সিস্টেম, মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে, কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে, কোথায় কমপ্লেন করবে, কার কাছে কমপ্লেন করবে, এটা তার তো জানতে হবে, তাকে জানাতে হবে। দয়া করে রিটার্নিং অফিসার এবং এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙাইয়ে রাখবেন। কারো যদি কোনো অভিযোগ থাকে, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে, কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে, দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেন করবেন। এটা আপনার অফিসের সামনে ঝুলিয়ে দিতে হবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে ঝুলিয়ে দিতে হবে। ইট শুড বি পাবলিসাইজড। পিপল মাস্ট নো হোয়ার টু লজ দ্য কমপ্লেন। আমি যদি কোথায় অফিসে গিয়ে জিজ্ঞেস করি যে কার কাছে কমপ্লেন করবো, এটা কার কাছে বলতে হবে, এটা কার কাছে বলতে হবে, কোথায় সাধারণ মানুষ এটা কোথায় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবকে খুঁজবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে, এটা হবে না। সুতরাং কমপ্লেন রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে, এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয়, একজনের ব্যানার ছিঁড়ে ফেললো, একজনের স্টেজ ভেঙে দিল, আরেকজন এসে ওখানে দখল করলো, এদের উপর যদি হয় যেখানে ট্রায়াল করার দরকার হবে, ওই কমপ্লেন সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করবেন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে যুক্ত ছিলাম। এর আগে যেমনটা দর্শক আমরা বলছিলাম যে ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি এবং শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে আরও খবর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, আমরা জানি যে ভারতীয় হাই কমিশনার সকালেই এসে দেখা করে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে, এবং সেই বৈঠকটি খুবই কম সময় ছিল। এর আগে আপনি যখন যুক্ত ছিলেন তখন বলছিলেন যে ভারতের পক্ষ থেকে আসলে কোনো বক্তব্য জানানো সম্ভব হয়নি, আর বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে এই বিষয়টি ঘিরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কি আপনাদেরকে বক্তব্য দেবেন কিনা, এবং একই সাথে বাংলাদেশ যেই বিভিন্ন মিশনগুলোতে রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেখানে নিরাপত্তার বিষয়টি জোরদার করার কথা জানিয়েছে ভারতকে, সেই বিষয়ে কোনো আসলে পদক্ষেপ নিয়েছে কিনা ভারত, সেরকম কোনো খবর পেয়েছেন কি?
তানিয়া, আমি আপনাকে আপনার উত্তরটা শুরু করতে চাই শেষের প্রশ্নটা দিয়ে। আসলে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, আমাদের যে প্রধান দূতাবাস তথা দিল্লিতে যে আমাদের হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনের সামনে কিন্তু শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছে। পরিস্থিতি অনেকটা থমথমে রয়েছে। আমরা সেখানকার বাংলাদেশের যেই কূটনীতিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদেরকে এই মুহূর্তে তারা কথা বলতে সক্ষম হচ্ছেন এবং তারা বারবারই বলছেন যে আসলে পরিস্থিতি খুব একটা ভালো নেই সেখানে। পুলিশ সেখানে নিরাপত্তা দিচ্ছে এবং গত আধা ঘন্টা আগে যখন আমরা কথা বলছিলাম তখন বলছিলেন যে সবকিছু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিপুল পরিমাণ বিক্ষোভকারী এই মুহূর্তে ভারতের যে আমাদের দিল্লির যে হাই কমিশন রয়েছে সেখানে অবস্থান করছে। এর আগে কিন্তু আমাদের ভারতে নিযুক্ত যে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন তাকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সুতরাং নিরাপত্তার বিষয়টি জোর দেওয়ার জন্যই কিন্তু আজকে ভারতীয় হাই কমিশনার ঢাকায় যিনি রয়েছেন তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছিল। এখন পর্যন্ত সেখানে দিল্লিতে যে আমাদের হাই কমিশন রয়েছে সেখানে কর্মসূচি চলছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে গত সোমবার যে ঘটনাটি ঘটেছে, আমাদের শিলিগুড়িতে যে ভিসা সেন্টার রয়েছে সেখানে হামলা হয়েছে এবং শুধু হামলা নয়, সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে এবং ভিসা সেবা কার্যক্রম রীতিমতো হুমকি দিয়ে বন্ধ করতে বলা হয়েছে। আমরা এর মধ্যে আরেকটি বিষয় জানতে পেরেছি যে মুম্বাইতে আমাদের যে উপ হাই কমিশন রয়েছে সেখানেও বিক্ষোভের কথা রয়েছে। তবে এই সম্পর্কে কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছায়নি। আর অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এর বাইরে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন। কি নিয়ে কথা বলছেন আমরা জানি না, তবে আমরা কিন্তু ধারণা করতে পারি এই বিষয়টি অবশ্যই সেখানে আলোচনায় রয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং সেই বিষয়ে আমাদেরকে হয়তো তিনি কিছু বলবেন, বক্তব্য দিতে পারেন। আপনি আছেন সেখানে ফারাবি, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সুফিয়ান ফারাবি ছিলেন এতক্ষণ আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ধর্ম মানুষের নৈতিক শক্তির উৎস হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা ও নাগরিক অধিকার রক্ষায় সাম্য ও ন্যায় বিচার হতে হবে মূল ভিত্তি বলে মনে করতেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী রাজনীতি ভাবনার মূল্যায়নে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এসব তুলে ধরেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে মাওলানা ভাসানী রাজনৈতিক মতাদর্শের নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় ইমরার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মাওলানা ভাসানী একজন সমাজ বিপ্লবী ছিলেন। ক্ষমতার জন্য তিনি রাজনীতি করেননি। তিনি প্রবলভাবে সাংস্কৃতিক বিপ্লবে বিশ্বাস করতেন এবং সাম্রাজ্য বিরোধী ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রুনাই দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ইফতেখার ইকবাল। কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাই হতে হবে মূল ভিত্তি। এই দৃষ্টিভঙ্গি তাকে তার সময় অন্যান্য নেতার চেয়ে আলাদা করে তুলেছিল। মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করার দ্বিতীয় মানুষ এই উপমহাদেশে, দ্বিতীয় রাজনৈতিক নেতা এই দ্বিতীয় মহাদেশে আমরা দেখিনি। তিনি মনে করতেন যে সংস্কৃতির চর্চা না করলে মানুষ এই যে রাজনৈতিক যে স্বপ্ন তিনি দেখছেন, যে বিপ্লবের স্বপ্ন দেখছেন, সেই বিপ্লব সম্ভব হবে না। বগুড়ায় দুপচাচিয়ায় অস্ত্রের মুখে অপহরণ হওয়া লোটো শোরুমের কর্ণধার পিন্টু আকন্দের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 3টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যার পর মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে হত্যায় ব্যবহার হওয়া মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে, তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এর আগে সোমবার রাত 9:08 দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস লোটো শোরুমের সামনে আসে। এ সময় মাইক্রোবাস থেকে নেমে আসা 4 দুর্বৃত্তের একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম থেকে টেনে বের করেন। পরে তারা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পিন্টুর বাড়ি নওগাঁর রানীনগরে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, এই বিষয়ে মামলা হয়েছে কিনা এবং একই সাথে কোনো অভিযান চালাচ্ছে কিনা প্রশাসনের কর্মকর্তারা, কত দূর পর্যন্ত এই অভিযানের খবর বা মামলার প্রক্রিয়া এগুলো সে কি বলছে পুলিশ? যে তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে যখন দুর্বৃত্তর একটি গাড়ি দুপচাচিয়া উপজেলা সদরে আসে এবং লোটো শোরুমের সামনে থেকে ওনারা যখন শোরুমটি বন্ধ করছিল, ঠিক তার কয়েক মিনিট আগেই তারা শোরুমের সামনে এসে অবস্থান নেয় এবং কিছুক্ষণ পরেই তারা কিন্তু অস্ত্রের মুখে এই পিন্টুকে সেখান থেকে জিম্মি করে মাইক্রোবাসে তোলা হয়।
এবং এই সিসিটিভির এই ফুটেজটি যখন বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল, ঠিক সেই সময়ই ওই মাইক্রোবাসের যিনি মালিক তিনি কিন্তু সেখানে যে একটি ডিভাইস লাগানো ছিল সেই ডিভাইসটা বন্ধ করে দেওয়ার পরে গাড়িটি অটোমেটিক মানে চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই আদমদিঘিতে পুলিশ অভিযান চালিয়ে এই গাড়ির ড্রাইভার সহ আরো একজনকে আটক করে এবং অচেতন অবস্থায় সেখানে কিন্তু এই ভিডুকে উদ্ধার করে। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং পাশে থাকা দুর্বৃত্তরা তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনার পরে অভিযান অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে ৩ জনকে পুলিশ আটক করেছে। এ পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তার ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব কিন্তু ছিল না। কেন কি জন্য তাকে হত্যা করা হলো এবং এই হত্যার কারণ এখনো পুলিশ বা তার স্বজনরা বলতে পারছে না। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই হত্যাকাণ্ডের পরে তাদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা দাবি জানিয়েছে যে অভিযুক্তদেরকে দ্রুত শনাক্ত করে আইনের মুখোমুখি করা হোক এবং ব্যবসায়ী বান্ধব একটি পরিবেশ চালু করা হোক, তা না হলে তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। তানিয়া, এই ছিল বগুড়ার দুপচাচিয়ার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী আবু সাইদ ছিলেন এতক্ষণ বগুড়া থেকে। খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মামলা হয়েছে। মামলাটি করেছেন তার স্ত্রী ফাহিমা আক্তার। এদিকে এই ঘটনায় আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় শ্রী ফাহিমা আক্তার হত্যা প্রচেষ্টা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে আটক খুলনা জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নিকে। অজ্ঞাত আরও 7 জনকে আসামি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নগরীর টুটপাড়ায় ভাড়া ভাষা থেকে আটক যুবশক্তির নেত্রীকে দফায় দফায় জিজ্ঞাসা করেছে পুলিশ। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার দুপুরে খুলনা সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল আকসা মসজিদ এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা, তারেক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 21 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এদিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেওয়ার কথা রয়েছে। সকালে এই মামলার 17 আসামির মধ্যে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে টিএফআই সেলে নিরাপরাধ মানুষকে বন্দী করে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এই মামলায় তিনি পলাতক আছেন। ট্রাইব্যুনাল মোট 4টি অভিযোগ গঠন করেছেন 17 জন আসামির বিরুদ্ধে এবং আগামী 21 জানুয়ারি ওপেন স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষী গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ। সাক্ষীদের নিরাপত্তাহীনতার বিষয়ে আমরা বারংবারই সোচ্চার এবং তাদের নিরাপত্তার বিষয়টা যেহেতু তারা এই মামলায় সাক্ষী হয়েছেন তাদের বিষয়ে যখনই কোনো ক্রেডিবল থ্রেট আমরা পাই আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার জন্য। আসন্ন নির্বাচনের আমেজ বইছে ফেনীতে, তবে ভোটের দিনে পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জেলার নারী ভোটাররা। সম্প্রতি দেশের চলমান সহিংসতায় উদ্বিগ্ন তারা বলছেন, স্বচ্ছ নির্বাচন করতে হলে আগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। পাশাপাশি নারীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে। জহিরুল হক মিলুর তথ্যছবিতে বিস্তারিত। পোস্টার, সভা, সমাবেশে জমে উঠেছে ফেনীর নির্বাচনী প্রচার। সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের, বিশেষ করে নারী ভোটারদের সিদ্ধান্তের দিকে মনোযোগী তারা। তবে জেলার নারীরা এবারের নির্বাচনকে দেখছেন ভিন্নভাবে। সচেতন ভোটাররা এবার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, চান জীবনের নিরাপত্তা, শিক্ষা আর কর্মসংস্থানের ব্যবস্থা। তবে তারও আগে নারীরা চাইছেন একটি সুষ্ঠু নির্বাচন। কোনো সহিংসতা হলে প্রথমে আমাদের নারীরাই বেশি জরাজীর্ণতার শিকার হয়ে যায় প্রতিবারের মতো, যাতে করে আমাদের নির্বাচনটা ওইরকম না হয় না, আমরা নারীরা যাতে করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোটটা দিতে পারি। এজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা কঠোর একটা প্রশাসনের ব্যবস্থা করবেন। নির্বাচন নিয়ে আগ্রহী নতুন ভোটাররাও। তারা চান এমন একজন প্রতিনিধি আসুক যারা নারীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেবে। দেশে নারী নির্যাতন, নিপীড়নের সংখ্যা কমবে।
নারীরা যে ইফতেজিনের শিকার হয় বা অনেক সমস্যায় পড়ে, রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সমস্যা হয়, এগুলো যাতে না হয়, আমরা মেয়েরা যাতে স্বাধীনভাবে চলতে পারি, আমাদের একটা সেফটির প্রয়োজন। এখনও যে পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে নারীরা পথে ঘাটে, চাকরি, হ্যাঁ, কর্মক্ষেত্রে বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, যাতায়াতের ক্ষেত্রে, এবং কি জাস্ট একটা পাবলিক বাসের কথাও যদি আমরা বলি, তাহলে এটা আসলে খুবই কি বলবো, নারী হিসাবে খুবই লজ্জাজনক। অন্যদিকে জেলার অনেক নারী দাবি তুলেছেন নারীদের শিক্ষা, কর্মসংস্থান আর অধিকার রক্ষায় নির্বাচিত প্রতিনিধিরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও যেন সমান অংশগ্রহণ থাকে, সেটা নিশ্চিত করার দাবিও তাদের। সংরক্ষিত আসনের আমরা চাই না, আমরা চাই আমাদের নারীগুলোরও ইলেকশন হবে, একদম ইলেকশনে প্রত্যক্ষ ভোটে নারী নির্বাচিত হবে। প্রত্যেকটা সেক্টরে আমাদের মহিলাদেরকে যেন আরও বেশি জোরালোভাবে, যে মহিলারা সব জায়গায় যেন কাজ করতে পারে। যারা বিনিয়োগকারী তারা নির্দ্বিধায় বিনিয়োগ করবে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবো, ব্যবসা করার একটা পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচন নিয়ে নারীদের শঙ্কার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। বলছেন নারীরা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা রাখা হচ্ছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং সহ আপনারা জানেন আনসার বাহিনীও থাকে, তাদেরকেও আমরা ওই রকম নির্দেশনা দিব। এছাড়াও সারা দিন জুড়েই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ওনারাও মুভমেন্ট অবস্থায় থাকে। তো আমরা আসলে সর্বাত্মক চেষ্টা করব, যদি এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এসেই যায়, সে অনুযায়ী আমরা যেন নারীদেরকে দ্রুতই সেভ করতে পারি। ফেনীর 3টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 12,46,000। এর মধ্যে নারী ভোটার আছেন 6,02,936 জন। মনিরা কাজুরি, 71। পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলের কিছু জেলায় সকাল থেকেই সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আবহাওয়া অফিস বলছে শীঘ্রই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে গত 3 দিন ধরে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। কুয়াশার চাদরে ঢাকা থাকছে পঞ্চগড়ের জনপদ। শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে কুড়িগ্রাম। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াসে। শিশু ও প্রবীণ মানুষ রয়েছে সবচেয়ে ভোগান্তিতে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। মানুষের কাজ কামাই করি, খাই, কাপড় চোপড় বা কিরি করি, আমার খুব সেই ঠান্ডা বুড়া মানুষ হচ্ছে, এলা খুব আমার অসুবিধা হয়েছে, খুব অসুবিধায় পড়ি আছি আমরা। প্রচন্ড ঠান্ডা, কৃষকেরা মাঠে যাইতে পারতেছে না, কৃষকরা মাঠে যা কাজ করবে কাজ করতে পারতেছে না। শীত উপেক্ষা করেই জীবিকা নির্বাহে কাজে যাচ্ছেন চা শ্রমিকরা। সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে দিনাজপুরে দিনের বেলাও থাকছে কুয়াশাচ্ছন্ন, সঙ্গে কনকনে শীত। মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও মঙ্গলবার তাপমাত্রা একটু বেড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সূর্যের তাপ আসতে পারছে না। শীঘ্রই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। শান্তা ইসলাম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন।